2024-25 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 3.3 থেকে 4.1%, যা 2026 সালে 5% পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। কর্মসংস্থানের 84% অনানুষ্ঠানিক খাতে এবং কর জিডিপি অনুপাত 7%-এ নামা অর্থনীতির বড় চ্যালেঞ্জ। সোমবার সকালে এ তথ্য উঠে আসে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিবেদনে। IMF-এর কথা শুনলে মুদ্রার দাম পাকিস্তান, শ্রীলঙ্কার মতো হয়ে যেত বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ফাহিম ইউসুফের প্রতিবেদন। উচ্চ মুদ্রাস্ফীতি, অস্থির বিনিময় হার আর কমে যাওয়া রিজার্ভ সামাল দিতে সরকার কঠোর মুদ্রানীতি, ব্যয় সংকোচন ও আমদানি নিয়ন্ত্রণ চালু করে। এতে চলতি বছরের মাঝামাঝি অর্থনীতি কিছুটা স্থিতিশীল হয়ে পড়ে। পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং নতুন প্রবৃদ্ধির উৎস তৈরির লক্ষ্যে নেওয়া হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 2024-25 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 3.3 থেকে 4.1%, যা 2026 সালে 5%-এ পৌঁছাতে পারে। শিল্প উৎপাদন বাড়লেও চালসহ নিত্যপণ্যের দাম বেড়েছে। কর্মসংস্থানের 84% অনানুষ্ঠানিক খাতে, আর কর জিডিপি অনুপাত নেমে এসেছে 7%-এ। সোমবার সকালে পরিকল্পনা অধিদপ্তরে সেমিনারে বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি 2025 প্রতিবেদনে এমন চিত্র উঠে আসে। রেমিটেন্স ও রাজস্ব প্রবাহকে ইতিবাচক এবং মূল্যস্ফীতি, কর্মসংস্থান ও রপ্তানির ধীরগতিকে নেতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আমরা একটা দুটা শিল্প, একটা দুটা সেক্টরের উপর ডিপেন্ডেন্ট, আর এর ফলে সত্যিকার যেটাকে ব্যালেন্স গ্রোথ যেটাকে বলা যায় বা ব্যালেন্স ডেভেলপমেন্ট যেটাকে বলা যায়, সেটা হচ্ছে হাই ইন্টারেস্ট রেট, এটার কারণে কস্ট অফ ক্যাপিটাল হাই, এটার কারণে কস্ট অফ ডুইং বিজনেস হাই, সেটার কারণে আমাদের ইনভেস্টমেন্ট কম। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায় হলেও ট্যাক্স জিডিপিতে কেন পিছিয়ে সেটা খতিয়ে দেখতে হবে। জিডিপির কোন অংশটাকে আমরা কনভার্ট করতে পারতেছি না, রেভিনিউতে কনভার্ট করতে পারছি না। মুদ্রার বিনিময় হারের ক্ষেত্রে IMF এর কথা শুনলে বাংলাদেশের মুদ্রার দাম পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো হয়ে যেত, এমনটা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এক্সচেঞ্জে যদি ফ্লোট করা হয়, I was absolutely sure myself that আমাদের এক্সচেঞ্জে পাকিস্তান বা শ্রীলঙ্কার মতোই হবে। চ্যালেঞ্জ থাকলেও সঠিক নীতি ও সংস্কার ধরে রাখলে অর্থনীতি আরো স্থিতিশীল হয়ে টেকসই প্রবৃদ্ধির পথে ফিরবে। I don't think we are the best economic team without recognizing the confidence that our remittance fighters. সরকার বলছে, নিয়ন্ত্রিত নীতির ধারাবাহিকতা টিকে থাকলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তবে বিশেষজ্ঞদের মতে এটিই বড় চ্যালেঞ্জ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ। জি, 2026 সালে জিডিপি 5% পৌঁছানোর পূর্বাভাস দিল পরিকল্পনা মন্ত্রণালয়। বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? এটা যদি অর্থনীতির স্থিতিশীলতা থাকে, আমাদের রাজনৈতিক যে একটা উত্তরণ ঘটতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে, সেটা যদি মসৃণ হয়, তাহলে এই বর্তমানে যে 3.7% থেকে 5% ওঠাটা অসম্ভব কিছু না। এটা সহজেই অর্জিত হবে তা বলা যাবে না, কিন্তু সম্ভব। আচ্ছা, আমরা প্রতিবেদনেই দেখছিলাম যে কর্মসংস্থানের বড় একটা অংশ অনানুষ্ঠানিক খাতে, কিন্তু এই সময় তো আসলে বড় কর্মসংস্থানও তৈরি করা যায়নি। আমরা দেখেছি বেকারত্ব প্রচুর পরিমাণে বেড়েছে। আসলে দুর্বলতাটা কোথায়, আপনার কাছে কি মনে হয়? এটা কিন্তু স্বল্পমেয়াদী কোনো সমস্যা না। এই যে চিত্রটা আপনি তুলে ধরলেন, এটা 2016 পর থেকেই বিভিন্ন শ্রম জরিপে এই সংখ্যাগুলো উঠে এসছে, এবং এই যে ইনফরমাল সেক্টরের প্রাধান্য কর্মসংস্থানে, সেটা অনেক পুরনো একটা সমস্যা। কোভিডের পরে সেটা আরো গভীর হয়েছে এবং সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। সেটা শুধু গত 1 বছরে না, গত 4-5 বছরের মধ্যে এই ধরনের একটা দুর্বলতা শ্রমবাজারে ছিল। সেখান থেকে বেরিয়ে আসার যে আপনার প্রশ্ন, সেটা তো আগে তো অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। এখন তো ধরেন অর্থনীতি চলছে, যা উৎপাদন ক্ষমতা আছে সেটাকে ব্যবহার করে কাজ মোটামুটি চালিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বিনিয়োগে একটা বড় খরা অনেক দিন থেকে চলছে, গত 1 বছরও তাই কন্টিনিউ করেছে। ওই দিক থেকে আমাদের ধরেন একটা
নতুন সরকার এসে যদি একটা প্রমিজিং একটা কর্মসূচি দেয় এবং যার উপরে বিনিয়োগকারীরা আস্থা আস্থা খুঁজে পাবে। পাবেন, তাহলে সেখানে আপনার একটা পরিবর্তন আসার সম্ভাবনা থাকতে পারে। সরকারের কঠোর যে মুদ্রানীতিটা, এটা কিন্তু আমাদের আমদানি নিয়ন্ত্রণ, ব্যবসা বাণিজ্য স্থবির করেছে। ব্যবসায়ীরা প্রায় অভিযোগ আমরা দেখি বিভিন্ন জায়গায়। আসলে এরকম সিদ্ধান্তগুলো আমাদের জন্য আসলে কতটা ইতিবাচক, আমাদের অর্থনীতির জন্য? এখানে যেটা বিবেচনা করতে হবে সেটা হলো যে এই যে স্থবিরতার কথা বললেন, এটা তো শুধু কঠোর মুদ্রানীতির কারণে, এটা তো আমাদের অনেক কাঠামোগত সমস্যা, গভর্নেন্সের ইস্যু, রেগুলেশনের জটিলতা, ব্যাংক খাতের দুর্দশা, জ্বালানির সংকট, তারপর বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা, এগুলি সব মিলেই এই সমস্যাটা তৈরি হয়েছে। মুদ্রানীতির যেটা মূল উদ্দেশ্য ছিল মূল্যস্ফীতিকে কমানো, এবং সেখানে আমরা হয়তো প্রশ্ন করতে পারি যে যেই মাত্রায় মূল্যস্ফীতি কমেছে সেইটা কি সন্তোষজনক কিনা, এবং সেখানে উত্তরটা পরিষ্কার যে মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘর থেকে 1 অঙ্কের ঘরে আসলেও 8-এর উপরে এসে পড়েই আছে। আমরা দেখলাম যে নভেম্বরেও কিন্তু সেটা আবার একটু বেড়েছে। হ্যাঁ, কাজে এই যে একটু উঠে আবার কমে আবার বাড়ে, কারণ এক জায়গায় এটা স্থির হয়ে আছে, যে এটা অসহনীয় পর্যায়ে এখনো রয়ে গেছে। সেখানে আরো কি করা যেত, সেই প্রশ্নগুলো যৌক্তিক প্রশ্ন। কিন্তু এই যে বিনিয়োগের যে সমস্যা বা ব্যবসায়ের যে জটিলতাগুলি তারা ফেস করছেন, সেগুলোর জন্য শুধু মুদ্রানীতিকে দায়ী করাটা আমার মনে হয় একটা অনেক বেশি বলা যায় আর কি। গভর্নর কিন্তু প্রায় বলছেন, আজও বলেছেন যে IMF এর কথা শুনলে মুদ্রার দাম কমে যেত এবং আমাদের অবস্থা শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো হতো। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এই বিষয়ের সাথে আমি পুরোপুরি একমত হতে পারছি না, কারণ IMF যখন বলেছিল তখন যদিও তখন সেটা করা হয়নি, পরে 2 মাস পরে তো IMF এর পরামর্শটা আমরা গ্রহণ করেছি, এবং যেই আশঙ্কার কথা উনি বলছেন সেইটা তো ঘটে নাই। কাজেই 2 মাসের মধ্যে তো চিত্র এমন ব্যাপক কোনো পরিবর্তন হয়নি যে এই 2 মাস দেরি করার কারণে আমি ওই শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো পরিণতিটা অ্যাভয়েড করতে পারলাম। আমার যেটা বিশ্বাস সেটা হলো যে এই দেরিতে হলেও তারা সঠিক কাজটাই করেছে, মুদ্রা বিনিময় হারটাকে বাজার স্থিতিশীল করা গেছে। জি, আজকের অনুষ্ঠানে আপনিও ছিলেন। পরিকল্পনা মন্ত্রণালয় যেসব ডাটা দিয়েছে, আসলে সেই অনুযায়ী আপনার অবস্থানটা আসলে কি, আপনি কিভাবে বলবেন, আপনি কিভাবে এই বিষয়টাকে দেখছেন? এখানে একটা ডিফারেন্স যেটা দেখা গেছে যে তারা এই তথ্যগুলোকে কোন রকম ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি, তথ্যগুলোকে খুব বস্তুনিষ্ঠতার সাথে পরিবেশন করেছে। ইন্টারপ্রিটেশনে আপনার ডিফারেন্স হতে পারে, আপনি হয়তো একই তথ্যকে আপনি এক দৃষ্টিতে দেখবেন, আমি অন্য দৃষ্টিতে দেখব। সেখানে একটা মিশ্র চিত্র, মানে কিছু সূচক আছে যেখানে ইতিবাচক আপনার সংকেত আছে, আর কিছু সূচক আছে যেখানে নেতিবাচক সংকেত আছে। এবং আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো এই নেতিবাচক সংকেতের ওজনটা ইতিবাচক সংকেতের ওজনের চেয়ে বেশি ভারী। কাজে এখানে আর মানে আমরা যে একেবারে কেল্লা ফতে করে ফেলেছি সেরকম কিছু ঘটে নাই, যদিও স্থিতিশীল। হ্যাঁ, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।